2021-এর বিধানসভার আগে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে দলবদলের খেলা। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক হলদিয়ার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এর আগে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে এসছেন, আবার বিজেপি থেকে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে আরও 10 থেকে 12 জন বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তারাও বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে আসতে পারে। এখন এই বিধায়করা কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসছে সেটা যারা আসছে তারাই বলতে পারে, কিন্তু আমরা যারা বাইরে থেকে পর্যবেক্ষণ করি আমাদের ধারণা যে বিজেপি সম্ভবত এদেরকে টিকিট দেবে না, আগামী বিধানসভা নির্বাচনে তাদের টিকিট দেবে না। সেই টিকিটটি কনফার্ম করার জন্য তারা আগ বাড়িয়ে তৃণমূল কংগ্রেসে আসছেন। যদিও তৃণমূল কংগ্রেস তাদেরকে নেবে কিনা, নিলেও তাদেরকে টিকিট দেবে কিনা সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এই যে দলবদলের খেলা আবার শুরু হয়েছে, এই দলবদলের খেলায় কিন্তু তৃণমূল কংগ্রেসকেও এর জন্য খেসারত দিতে হতে পারে, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা বা রাজনৈতিক মহলের খবর। সব কিছুকে ছাপিয়ে এই দলবদলে, অর্থাৎ এই ঘোড়া কেনাবেচার যে একটা পদ্ধতি বা আমাদের এখানে যে নিয়ম চালু রয়েছে, সেই ঘোড়া কেনাবেচার সবথেকে দামি ঘোড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যিনি, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি দাঁড়াবেন বলে প্রথমে মনস্থির করেছিলেন, অনেক বড় বড় ভাষণ দিয়েছিলেন, জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াচ্ছেন, দাঁড়ালে তিনি হারবেন সে কথাও তিনি বলেছেন, এবং কয়েক লক্ষ তার অনুগামী তারা অধীর আগ্রহে তাকিয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ান কিনা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা, সমস্ত অনুভূতি, তার লক্ষ লক্ষ অনুগামীদের যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে নির্লজ্জের মতো তিনি লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ান। মানে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি সরে দাঁড়ান এবং পক্ষান্তরে লোকসভা কোথাও তিনি দাঁড়াননি। অথচ তিনি যদি দাঁড়াতেন তাহলে কিন্তু দক্ষিণ 24 পরগনার যে কোনো একটি কেন্দ্র থেকে যদি দাঁড়াতেন তাহলে যথেষ্ট চাপে ফেলতো তৃণমূল কংগ্রেসকে। যেটা শোনা গেছে, এসব কথার কোনো সত্যতা নেই, কিন্তু যেটা শোনা গেছে, যেটা দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে, বিপুল অঙ্কের টাকা লেনদেন করেছে নওশাদ সিদ্দিকী, যার বিনিময়ে তিনি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াননি। এবং একই সঙ্গে ভাঙড় বিধানসভা কেন্দ্রে তার যে টিকিট, সেই টিকিটটি কনফার্ম করতে হবে, তাকে নিশ্চিত করতে হবে। আর সেই শর্তে রাজি হয়েছেন, এবং সেই শর্তে রাজি হওয়ার কারণে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াননি। আর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভাঙড়ে তিনি আইএসএফের যে বিধায়ক, সে বিধায়কটা 2026-এর আগে সেটাকে কনফার্ম করার জন্য সম্ভবত তিনিও, আবার কোট আনকোট বলছি, সম্ভবত তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যেখানে শাসক দলের বৈঠক, বিরোধী দলের কেউ না থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন। ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু ধারণা করা হচ্ছে যে ভাঙড় বিধানসভা কেন্দ্রটি তার হাতেই থাকবে এবং তিনি খুব ভালো ছেলের মতো সুরসুর করে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়বেন। তার বিক্ষোভ, তার বিপ্লব আপাতত ঢাকনা দেওয়া রয়েছে, ঢেকে রাখা হয়েছে বা চাপা পড়ে গেছে টাকা এবং পদের লোভে, এরকমটা মনে করা হচ্ছে বা বলা হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস এই যে দলবদলের খেলা বা দলবদলের যে রাজনীতি করছেন, তাতে কি নিজের ঘরে দল ভাঙবে না, এটা নিশ্চিত দিয়ে বলা যেতে পারে, নিশ্চিন্তে বলা যেতে পারে, সেটা সময় বলবে। তবে মনে রাখতে হবে যে বিজেপি এই মুহূর্তে, বঙ্গ বিজেপির যে অবস্থা অত্যন্ত করুণ। সংগঠন বলতে কোনো কিছু নেই। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জন্মেছে, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গাতে
একটা অরাজকতা চলছে। প্রতিদিন কোথাও না কোথাও শাসক দলের নেতা কর্মী খুন হচ্ছেন, কেউ না কেউ খুন হচ্ছেন এবং নৃশংসভাবে খুনের একটা হোলি খেলা চলছে পশ্চিমবঙ্গে। এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এ খবর যখন আপনাদের কাছে আমরা বলছি, সেই সময় দুটো খুব বিশেষ খবর আমাদের সামনে এসছে। একটা হচ্ছে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় অমরাবতী নামে যে বিশাল জমি বিক্রি করার অপরাধে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, সে মলয় রায় পদত্যাগ করেননি। তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে জবাব না দেবে যে কেন আমাকে পদত্যাগ করতে হচ্ছে বা হবে, ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না। অর্থাৎ একজন পুরসভার চেয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করলেন, রাজ্যের পুরমন্ত্রীর নির্দেশ অমান্য করে নিজের পদে তিনি এখনও অবিচল রয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ধুন্ধুমার কাণ্ড। ছাত্রদের পড়ুয়াদের দাবি এবং একজন পড়ুয়াকে কেন ডিন শাস্তি দিয়েছে সেই অপরাধে ঘেরাও করে ডিনকে রাখা হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। এখনও তার গাড়ির চারপাশে কয়েকশো পড়ুয়া তারা ঘিরে ধরেছেন এবং ডিনকে বেরোতে দেবেন না। একটা ধুন্ধুমার পরিস্থিতি। যোগেশচন্দ্র কলেজে রং খেলা নিয়ে অসভ্যতা একেবারে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মানে আমি আপনাদের বোঝাতে চাইছি যে রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ পর্যন্ত তার অধস্তন একজন পদাধিকার তিনি মানছেন না, কেউ কাউকে মানছে না। কোনো আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই। ডিসিপ্লিন বলে শব্দটা তো বহুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। রাজনৈতিক অরাজকতা, রাজনৈতিক বিশৃঙ্খলতাই এখন পশ্চিমবঙ্গের নিয়তি। আমরা সাধারণ মানুষ পথে ঘাটে বেরোলে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও ঝামেলার মধ্যে পড়ে যেতে হচ্ছে। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ছাত্রদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের উত্তাল হয়ে উঠছে, ছাত্রদের দোল খেলা উৎসব এমনভাবে যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দলবদল করে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য বিরোধী দল থেকে তাদের বাতিল বিধায়ক, বলা যেতে পারে বাতিল বিধায়ক, কারণ আর মাত্র 7-8 মাস বাকি আছে বা 1 বছর বাকি আছে বিধানসভার, তার আগে এই বিধায়কদের নিজের দলে টেনে নিয়ে আসলে এবং তাদেরকে দলে নিলে দলের ভেতরে যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন এই বিজেপি, এই তৃণমূলের সিপিএমের বিরুদ্ধে, তারা কি মনক্ষুণ্ণ হবেন না? তারা কি তৃণমূল কংগ্রেস নেত্রীর উপরে অসন্তুষ্ট হবেন না? কারণ প্রত্যেকেরই একটা জীবনে একটা স্বীকৃতি দরকার পড়ে। আর রাজনৈতিক স্বীকৃতি মানেই কোনো একটা বড় পদ তাকে যদি সেটা দেওয়া হয়, তাহলে তিনি মনে করেন যে এই যে দীর্ঘদিন ধরে যে রাজনীতি করেছি, এত আমরা ত্যাগ স্বীকার করেছি, তিতিক্ষা পরিশ্রম করেছি, তার উপহারস্বরূপ আমাদের এই পদটি দেওয়া হলো। সেই জায়গায় এই বাতিল কতগুলি ঘোড়াকে নিয়ে এসে দল ভারী করার পেছনে কী যে রাজনীতি আছে সেটা যারা নিচ্ছেন তারা বলতে পারবেন। তবে তৃণমূল কংগ্রেসের সামনে এখন বড় বিপদ। তারা নওশাদ সিদ্দিকে যদি নিয়ে নেয়, তাহলে আইএসএফের থেকে তারা যতটা বাধা বা প্রতিবন্ধকতা তারা পেত, সেটা কমলেও আরেকটা সিঁদুরে মেঘ কিন্তু ইতিমধ্যে আকাশে দেখা দিয়েছে। সেটা হচ্ছে AIMIM। হায়দ্রাবাদের এই দলটি কার্যত উর্দুভাষী, কিন্তু তারা বলেছেন রাজ্যের সমস্ত জায়গাতে সমস্ত আসনে তারা প্রার্থী দেবেন। এখন এই মুসলিম যে সংগঠন, এই সংগঠন পশ্চিমবঙ্গে একটা নয়, আমাদের কাছে যা খবর আরও বেশ কয়েকটি মুসলিম সংগঠন তারা দাঁড়াবার জন্য চিন্তাভাবনা করছে 2026 বিধানসভায় ভোটে। এর পেছনে কি খেলা আছে, এর পেছনে কি অঙ্ক আছে, সেটা পরে আস্তে আস্তে করে প্রকাশিত হবে। কিন্তু যত সংখ্যক মুসলিম ভোট বা মুসলিম দল এখানে দাঁড়াবে, সেই ভোটের একটা অংশ যদি কেটে এই দলগুলিতে চলে যায়, আখেরে ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের। কারণ একেবারে ধর্মীয় মেরুকরণে যে ভোট, সেই ভোটের হিন্দুদের অধিকাংশ যেমন বিজেপির ঘরে যাবে, তেমনি মুসলিমদের অধিকাংশ ভোট তৃণমূলের ঘরে যাবে। এবার মুসলিম ভোট থেকে যদি কেটে গিয়ে এই ধরনের যারা
মুসলিম সংগঠন তারা যদি ভোটে লড়াই করে, সেখানে কেউ 1% কেউ 1.5% যদি পেয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাবে এবং সেটা তৃণমূলের পক্ষে কিন্তু বিপদ আসতে পারে। ফলে এই রাজনীতির টানাপোড়েন, রাজনীতির খেলা তো চলবেই, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা সবথেকে বড়, যে আইন শৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেছে, সেটা 70 দশকের কংগ্রেস পিরিয়ডকে মনে করিয়ে দিচ্ছে এই কারণে যে পাড়ায় পাড়ায় মস্তানি, পাড়ায় পাড়ায় গুন্ডামি, খুনোখুনি লেগেই রয়েছে। শাসক দলকে খুন করছে, শাসক দলের নেতা খুন হচ্ছে শাসক দলের হাতে। ফলে এরকম যখন একটা পরিস্থিতি তৈরি হয়, তখন স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানুষ, তারা তো আমরা আতঙ্কিত হবই। আমাদের আশঙ্কার কালো মেঘ আমাদের ওই পূর্ব কোণে উঠে এসছে, সামনে আগামী দিনে একটা কি ঝড় আসতে পারে, সেই জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমনটা মনে করা হচ্ছে। যারা সমাজ কর্মী যারা রয়েছেন, যারা সমাজ বিজ্ঞানী রয়েছেন, তারা বলছেন যে জায়গায় পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা চলে যাচ্ছে এবং অর্থনীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ অর্থের জন্য যে কোনো কিছু করতে তারা রাজি, যে কোনো খুন করতে পর্যন্ত তারা পিছপা হচ্ছে না অর্থের জন্য। ফলে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন রাজনৈতিক পালাবদল হবে কি না, হলে কিভাবে পালাবদল হবে, এগুলি কিন্তু একটা বিরাট প্রশ্ন। এবং 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে এই প্রশ্ন আরও বেশি বেশি করে আসবে এবং এই যে অরাজকতার কথা বললাম, সে অরাজকতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে আমরা চাইব যে পশ্চিমবঙ্গ শান্ত থাকুক, পশ্চিমবঙ্গের যে শাসক দল আছে, যে সরকার রয়েছে, তারা নাগরিক যে নিরাপত্তা, সে নাগরিকদের তারা নিশ্চিত করুক তাদের নিরাপত্তার বিষয়ে, একই সঙ্গে আইন শৃঙ্খলা কঠোরতাতে দমন করুক। না হলে সেই 70 দশকের যে কালো দিন কংগ্রেসের, যেটা নিয়ে সিপিএম 34 বছর ধরে তারা ভোট ব্যাংকের কাজে লাগিয়ে গেছে, সেই কালো দিন আবার ফিরে আসছে বলেও কিন্তু বিরোধীরা মাঠে নামবে।